আমি যেভাবে বলবো বা এখন যেভাবে ব্যাখ্যা করব, ইফ ইউ জাস্ট আন্ডারস্ট্যান্ড ইট ইন ফিউচারে কোথাও আর কোনো বই, এটা বইয়ের ভাষা থাকবে এটা তো, বাট পরীক্ষায় কিন্তু ইউ আর নট রিকোয়ার্ড টু, মানে অনলি যা ফরম্যাট, যেমন ধর অডিট রিপোর্ট ফরম্যাট যদি বলেন সেখানে আপনার মনের মাধুরী মেশানোর সুযোগ নাই, ইউ শুড ড্র এ টোটাল কিভাবে অডিট রিপোর্টের ফরম্যাট হবে। বাট যদি কোনো ডেফিনেশন বলে ইট শুড বি ইন ইউর ওন ল্যাঙ্গুয়েজ এবং আন্ডারস্ট্যান্ডিং হলে হয়। এনিওয়ে, থ্যাংক ইউ। আমি তাহলে ব্যাখ্যাটা করি এরকম, লেটস সে আমি একটা 3টা সিনারিও নিয়ে ডিসকাস করব। আই ওয়াজ দ্য ফাইন্যান্স ডিরেক্টর অর সিএফও অ্যান্ড কোম্পানি সেক্রেটারি অফ কল্লোল গ্রুপ অফ কোম্পানিজ। আমি এই একটা গ্রুপ, যেহেতু আমি ওই গ্রুপে অনেকদিন কাজ করেছি 4 বছর, ওখানে একটা এক্সাম্পল দিয়ে আমি বোঝানোর চেষ্টা করি ওই অর্গানাইজেশনের টোটাল রিস্কটা কিভাবে, অডিট রিস্কটা কিভাবে থাকে। ফার্স্ট অফ অল, কল্লোল ইজ এ ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন, বাট কল্লোল এক সময় যেটা ছিল সেটা হচ্ছে কল্লোল ছিল মূলত ট্রেডিং কোম্পানি। প্রচুর প্রোডাক্ট লাইক মেরিকো এক সময় যে এখন যে বাংলাদেশে অপারেশন করে প্যারাসুটে বিক্রি করতো, তার পারফেক্টি ভ্যানমেলের চকলেট মানে অ্যালপিন লিভে সহ প্রায় 20-22টা ঘড়ি সহ 20-22টা প্রোডাক্ট তারা সেল করতো, ট্রেডিং করতো। এখন কল্লোল যখন আজ থেকে 40 বছর আগে প্রথম শুধুমাত্র হচ্ছে আপনার এই যে কসকো সাবান এই ধরনের ডিস্ট্রিবিউটর ছিল, বা ব্রিটিশ আমেরিকান টোবাকো বিক্রি করতো ডিস্ট্রিবিউটর ছিল, তখন কিন্তু তার রিস্কটা হচ্ছে ওই অর্গানাইজেশন কল্লোলের রিস্কটা যদি মাপি, আমি কম্পেয়ার করতেছি। আচ্ছা, আজকের কল্লোল মানে এটা ছিল 40 বছর আগের কল্লোলের রিস্ক বললাম। এরপর আমি কল্লোল আলাপ করছি কল্লোল গ্রুপের 10 বছর আগের ঘটনা, যখন তারা ম্যানুফ্যাকচারিং না কিন্তু তারা অ্যাটলিস্ট 20টা প্রোডাক্টে ডিস্ট্রিবিউট করে। সো প্রথম হচ্ছে একটা ডিস্ট্রিবিউটর, তারা হয়তো আপনার হচ্ছে যে আই মিন সিগারেট, অথবা আমি ধরলাম যে সিগারেট বাদ দিলাম, আমি বললাম যে তারা কসকো সাবান এটা ডিস্ট্রিবিউটর ছিল ইন 1972 আর 73-তে। 73-তে দে হ্যাভ স্টার্টেড দেয়ার বিজনেস। তো তখন একটা প্রোডাক্ট ছিল, দ্যাট ওয়াজ দেয়ার প্রোডাক্ট। আচ্ছা, এরপরে কল্লোল আজ থেকে 20 বছর আগে, আমি ধরলাম যে 2000 সালে 2000 সালে কল্লোল হচ্ছে অলমোস্ট 20টা প্রোডাক্টের ডিস্ট্রিবিউটর ছিল। আর আজকের কল্লোল হচ্ছে 20টা প্রোডাক্টের ডিস্ট্রিবিউটর, এর বাইরে মামা নুডলস নামে একটা নুডলস তৈরি করে, ম্যানুফ্যাকচারিং এবং ডিস্ট্রিবিউট করে, আপনার উজালা আপনার লিকুইড ব্লু তৈরি করে, এবং ফে টিস্যু তৈরি করে। এখন দেখেন তখনকার ওই কল্লোলের যে অর্গানাইজেশন ছিল, আপনি আজকে যদি ওরকম একটা অর্গানাইজেশন যান যেটা একটা প্রোডাক্ট ইম্পোর্ট করে অথবা একটা প্রোডাক্ট লোকালি কিনে অ্যাজ এ ন্যাশনাল ডিস্ট্রিবিউটর সেল করে, সেই অর্গানাইজেশনে ইনহারেন্ট রিস্ক কি থাকতে পারে? তার ফিনিশ গুড, তার নাই র মেটেরিয়াল, তার নাই হচ্ছে প্যাকিং মেটেরিয়াল, তার কমপ্লেক্সিটি কম। হ্যাঁ, যখন কল্লোল 20টা প্রোডাক্টের ডিস্ট্রিবিউটর, তখন তার 20টা ওয়্যার হাউস লাগবে, ডিফারেন্ট প্রোডাক্ট, সাবানের সাথে নিশ্চয়ই ফুড প্রোডাক্ট রাখতে পারবে না। সো আস্তে আস্তে গ্রোয়িং আপনার কমপ্লিকেসি আসছে। আর আজকের কল্লোল যখন একই সঙ্গে ট্রেডিং, তাদের টাইম জোন আছে, এক একটা ঘড়ির দাম মনে করেন যে 5 লাখ টাকা পর্যন্ত রাডো ঘড়ি আছে। হ্যাঁ, 2000 টাকা দিয়ে শুরু করে 5 লাখ টাকা পর্যন্ত ঘড়ি আছে। সো তাদের 200-150 শোরুম ঘড়ি বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশে। একই সঙ্গে তারা ম্যানুফ্যাকচারিং করছে হচ্ছে জেট, ম্যানুফ্যাকচারিং করছে হচ্ছে টিস্যু, ম্যানুফ্যাকচারিং করছে নুডলস, এবং আরো আদার প্রোডাক্ট লাইক নিউট্রিসি এন্ড আদার্স ডিস্ট্রিবিউট করছে। এখন একই অর্গানাইজেশন যখন আপনি প্রথম কল্লোলে সেই অবস্থায়, তখন হচ্ছে আপনার রিস্কটা খুবই কম, বিকজ প্রোডাক্ট একটা এবং খুবই লিমিটেড আকারে ডিস্ট্রিবিউশন, কোনো সবই ফিনিশ গুড ট্রেডিং। এরপরে ট্রেডিং বাট অনেকগুলো প্রোডাক্ট অ্যাড হয়েছে, আর পরবর্তীকালে ট্রেডিং এবং ম্যানুফ্যাকচারিং, তখনকার রিস্কটা চিন্তা করেন। সো ইনহারেন্ট রিস্ক ইজ বেসিক্যালি ডিপেন্ড অন দা অর্গানাইজেশন ইটসেলফ, অর্গানাইজেশনের কমপ্লেক্সিটি কেমন, ভিতরে অপারেশনে কত কত কমপ্লেক্সিটি আছে, বা ইন্ডাস্ট্রিতে রিস্ক এমন কেমন। যেমন ধরেন আপনি ম্যানুফ্যাকচারিং এর একটা অর্গানাইজেশনে করার থেকে নিশ্চয়ই ইন্স্যুরেন্স অথবা ব্যাংকের আরো রিস্ক বেশি হবে, ব্যাংকের স্পেশালি। কারণ ব্যাংক কি করে, ব্যাংক এখন দেখেন, যদি এবার আমি বললাম একটা অর্গানাইজেশনের ইনহারেন্ট রিস্ক বোঝানোর জন্য অনেকগুলো স্টেপ ডিসকাস করলাম। এরপরে আমি ডিসকাস করব হচ্ছে যে একটা কোম্পানি প্রোডাক্ট তৈরি করে মার্কেটে বিক্রি করে, আর একটা ব্যাংক, তার কোনটা রিস্ক বেশি? অবভিয়াসলি ব্যাংকের বেশি, বিকজ ব্যাংকের হচ্ছে আপনার 400-500, আজকে পুবালি, সোনালী অথবা মানে আদার যে ইসলামী ব্যাংক, তাদের 500-র মতো ব্রাঞ্চ আছে, এজেন্ট ব্যাংকিং আছে, তাদের হচ্ছে এটিএম কার্ড আছে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, লোন, অনেক কিছু। সো ব্রাঞ্চগুলো আপনার এটিএম বুথগুলো রিস্কি। সো সেই অর্গানাইজেশনের রিস্ক। তাহলে এখন দেখেন inherent risk is basically depend on the nature complexity of the organization.
সো সুমন, আমার ব্যাপারটা আপনি বুঝতে পারছেন এবার? এই ইনহারেন্ট রিস্কের ব্যাপারটা বুঝতে পারছেন? অন্যরা 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 কেউ কোনো? বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। ওকে, এবার তাহলে আসেন হচ্ছে কন্ট্রোল রিস্ক। হ্যাঁ, এবার আসেন তো এখন ইনহারেন্ট রিস্ক। সুমন যেটা শুরুতে সংজ্ঞায় বলতেছিল, ইনহারেন্ট রিস্ক কিন্তু আমি অডিটরের কিন্তু কিছু করার নেই, ও কিন্তু কমাইতে পারবে না, বাড়াইতে পারবে না। বিকজ আপনি যে অর্গানাইজেশনে যাচ্ছে, আপনার ক্লায়েন্টে অডিট নিবেন কি নিবেন না, আপনি ওখানে সেক্রেটারি অডিট করবেন কি করবেন না, আপনি ওই অর্গানাইজেশনের ইন্টারনাল অডিট করবেন কি করবেন না, আপনি অর্গানাইজেশনের ম্যানেজমেন্ট অডিট করবেন কি করবেন না, ইট ইজ আপন ইউ। বাট ওয়ান্স ইউ অন বোর্ড অ্যাজ এ, আপনি এঙ্গেজমেন্ট হয়ে গেলেন অ্যাজ এ আই মিন দা অডিটর, তখন কিন্তু আপনি জেনে শুনেই ঢুকতে হবে, বিকজ এই রিস্ক তো আপনার হাতে না। এবার আসেন, ওই রিস্ক আছে কিন্তু ম্যানেজমেন্ট খুব ভালো। কল্লোলে ধরেন ওই সেই 72 সালে তখন কেউ অ্যাকাউন্টিং সফটওয়্যার ইউজ করে না, ধরলাম তারা ইন্ডিয়ার থেকে বা চায়নার থেকে বা ইউরোপের কোন জায়গা থেকে একটা সফটওয়্যার এনে বসালো। অন্যরা হয়তো হিস্ট্রি পড়া একজন লোককে এনে অ্যাকাউন্টিং এ বসাই দিছে, কিন্তু কল্লোল হয়তো তখনও খুঁজে একটা ঢাকা ইউনিভার্সিটি বা পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি থেকে অ্যাকাউন্টিং অনার্স মাস্টার্স করে একটা লোককে এনেছে। তারা হয়তো সে চেষ্টা করতেছে যে না, আমি আমার এই যতগুলো ডিপো আছে, যতগুলো ক্যাশ পয়েন্ট আছে, আমি ইন্স্যুরেন্স করে রাখি। যতগুলো জায়গায় যিনি পেটি ক্যাশ গুনতেছে তাকে আবার দিন শেষে ডিনোমিনেশন স্লিপ সাইন করে আরেকজন সিনিয়র সুপারভাইজ করতেছে, অথবা ব্যাংকে জমা দিলে টাকা উইথড্র এবং জমার ক্ষেত্রে হয়তো একটা কন্ট্রোল মেকানিজম সেট করলো, অথবা স্ট্রং এসওপি ড্রিভেন একটা কোম্পানি। সো ইনহারেন্ট রিস্ক যেখানেই থাক না কেন, ইফ ইউর কন্ট্রোল মেকানিজম, ইন্টারনাল কন্ট্রোল প্রসেস টেক প্লেস, তাহলে কিন্তু ইনহারেন্ট রিস্ক কিন্তু সাপ্লিমেন্ট করে। ইনহারেন্ট রিস্ক কমে যেতে পারে যদি আপনি কন্ট্রোল রিস্ক বাড়ায় ফেলেন। সো একই ইনহারেন্ট রিস্ক, ধরেন একই ইনহারেন্ট রিস্ক যে কল্লোল একটা প্রোডাক্টের আজ থেকে 40 বছর আগে একটা প্রোডাক্ট ডিস্ট্রিবিউটর, সেই জায়গায় সেই রিস্কটা কিন্তু ফিক্স করা। কিন্তু কন্ট্রোল রিস্ক হচ্ছে সে ভালো লোক রাখেনি, অথবা তার শালাকে এনে বসে দিছে, মামা তো ভাইকে বসাই দিছে, তারা কিন্তু টাকা নিয়ে চলে গেছে। সো এইটা হচ্ছে কন্ট্রোল রিস্ক। আর এই দুটার বাইরে অডিটর, অ্যাজ এ অডিটর, সে হইতে পারে ফাইন্যান্সিয়াল অডিটর, সে হইতে পারে সিস্টেম অডিটর, সে হইতে পারে ম্যানেজমেন্ট অডিটর, সে হইতে পারে সেক্রেটারি অডিটর। অডিটর তার বেস্ট জাজমেন্ট, টেকনিক্যাল নলেজ, এগুলো দিয়ে সে ডিটেক্ট করতে পারছে কি পারে না, এই ভুল ভ্রান্তিগুলো কি সে তার চোখ থেকে ছুটে যাচ্ছে নাকি চোখে পড়তেছে, এইটা হচ্ছে অডিটর রিস্ক। তো তিনটা রিস্ক এখানে বলেছি, এই তিনটা রিস্কের গুণফল বা তিনটা রিস্কের কম্বাইন্ড হচ্ছে টোটাল অডিট রিস্ক। বাট প্রথম দুইটা হচ্ছে অর্গানাইজেশনের আর পরেরটা হচ্ছে অডিটরের। এবার আমি হোপফুল যে আপনারা খুব ভালোভাবে বুঝছেন। এনিওয়ান কোনো কোশ্চেন? এটা ভেরি ইন্টারেস্টিং। ধরেন আপনাদের ধরেন এটা এই ধরনের কোশ্চেন তো পরীক্ষা আসেই, তার থেকে বড় কথা হচ্ছে যে টু মেক ইট ক্লিয়ার। হ্যাঁ, কেউ কারো কোনো ইয়ে আছে, সাপ্লিমেন্ট আছে, কোশ্চেন বা কিছু? আমি পরের স্লাইডে ব্যাখ্যা করবো, বাট ফেসে বুঝছেন কিনা। তাহলে এই দুটা রিস্ক, প্রথম দুইটা রিস্ক, যে দুইটা রিস্ক হচ্ছে আমি বললাম যে অডিটর রিস্ক না, এটা হচ্ছে অর্গানাইজেশনাল রিস্ক। সেই রিস্ক দুটাকে একবারে বলা হয় হচ্ছে রিস্ক অফ ম্যাটেরিয়াল মিস স্টেটমেন্ট। তার মানে একটা স্টেটমেন্টে ম্যাটেরিয়াল মিস স্টেটমেন্ট হতে পারে যদি ইনহারেন্ট রিস্ক খুব বেশি থাকে এবং সেইটাকে আবার কন্ট্রোল রিস্ক দ্বারা সীমিত না করা হয়। কন্ট্রোলে, কারণ রিস্ক তো জিরো করা যায় না, রিস্ককে কন্ট্রোল করা যায়। রিস্ককে একদম জিরো করা কঠিন, এটা সম্ভব না, কিন্তু অ্যাটলিস্ট রিস্কটাকে কন্ট্রোলে রাখা যায়। সো your inherent risk can be controlled by establish a proper internal control system to reduce the inherent risk and control risk. So এটাকে বলা হয় ম্যাটেরিয়াল মিস স্টেটমেন্ট। এই দুটো গুণফল হচ্ছে ম্যাটেরিয়াল মিস স্টেটমেন্ট। এখন এই ম্যাটেরিয়াল মিস স্টেটমেন্ট আসেন, কিন্তু তাহলে এই দুটো আমি বললাম। তাহলে ইনহারেন্ট রিস্ক এবার সেই সংজ্ঞায় চলে আসছে যেটা ও বলছিল সুমন। Inherent risk is based on the business environment, the nature of transaction and the integrity of the client management. সুমন, এবার দেখেন তো আপনি যে সংজ্ঞাটা আইএস এর থেকে বলছিলেন বা বিএস এর থেকে, ওইটার থেকে আমি যেটা বুঝালাম বা এখন কি ক্লিয়ার কিনা দেখেন তো বিষয়টা, আপনার অনেকটা ক্লিয়ার হয় না? Inherent risk is based on the business environment, the nature of the transaction and the integrity of the client management. ঠিক আছে, বুঝা গেছে? এটা ক্লিয়ার, আপনার এটা ক্লিয়ার বেশি। ওকে, তাহলে এবার আপনার আসি এবার কন্ট্রোল রিস্ক। তো কন্ট্রোল রিস্ক is likelihood that a material misstatement would not be prevented or detected
অন এ টাইমলি বেসিস বাই দ্য ক্লায়েন্টস ইন্টারনাল কন্ট্রোল। সোজা কথা, ইন্টারনাল কন্ট্রোল ঠিক মতো সেট করতে পারেন নাই, ফলে কিন্তু আপনি আপনার ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট হয়ে যাচ্ছে। আপনি মেকানিজমটা ঠিক নাই, আপনি প্রপারলি সেগ্রিগেশন অফ ডিউটি করতে পারেন নাই, ফলে আপনার ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম নাই। আর ডিটেকশন রিস্ক, detection risk is the risk that the auditor will fail to catch a material misstatement that is not caught by the client's internal control system. Internal control থেকে মিস করে গেছে, ছিদ্রগুলো ওখানে বন্ধ করতে পারে নাই, ওখান থেকে ফ্রড, এরর, মিসস্টেটমেন্টের ছিদ্রগুলো বন্ধ করতে পারে নাই, অডিটরও যে ওটাকে আইডেন্টিফাই করতে পারেনি, ডিটেক্ট করতে পারেনি, তখন এটাকে বলা হবে ডিটেকশন রিস্ক। When the risk of the material misstatement is high, the auditor should set the detection risk is low level to ensure that the audit risk remains low. তার মানে লো যখন হচ্ছে অর্গানাইজেশনের ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্টের সংজ্ঞা কি, আমি বলছি যে তার ইনহারেন্ট রিস্ক এবং তার কন্ট্রোল রিস্কের সাম হচ্ছে তার ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট। হ্যাঁ, এই ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট যদি হাই থাকে চান্স, তখন কিন্তু আপনার ডিটেকশন রিস্ককে কমাইতে হবে। আর ডিটেকশন রিস্ককে কমানোর একমাত্র সূত্র হচ্ছে আপনি বেশি ডিপলি দেখবেন, আপনি আপনাকে মাইন্ড সেট আপ হইতে হবে, যেটাকে আমরা আগের দিন বলেছিলাম যে আমাদের একটা স্কেপটিসিজম অ্যাপ্লাই করতে হবে, আমাদের স্যাম্পলিং সাইজটা বড় হইতে হবে, বেশি জায়গায় দেখতে হবে, রোবাস্টনেস থাকতে হবে টু ইমপ্লিমেন্ট দ্য অডিট সিস্টেম। বোঝা গেছে জিনিসটা? আচ্ছা, এখন সুমন ছাড়া কেউ একজন আমাকে বলবেন যে হোয়াট ইজ ইউর আন্ডারস্ট্যান্ডিং, বিকজ এটা ধরেন আপনি 10, এটা যদি ক্লিয়ার করতে পারেন 5 থেকে 10 মার্কস আপনার কনফার্ম হয়ে যাবে। সো প্লিজ অন্য কেউ একজন আমাকে একটু হেল্প করেন না প্লিজ। স্যার ইনহারেন্ট এবং কি স্যার কন্ট্রোল রিস্ক দুটোটা স্যার একদম সিম্পলি, কিন্তু স্যার এই ডিটেকশনটা মূলত স্যার কি একটু স্যার ফাইনালি গেস করতে পারেনি স্যার। আচ্ছা, কে মনির না? জি স্যার, ওই দুটোটা মোটামুটি স্যার একদম মানে এটা আন্ডারস্ট্যান্ডিং, বাট আচ্ছা, ডিটেকশন রিস্ক ইজ বেসিক্যালি আপনার রিস্ক, যে আপনি একটা অর্গানাইজেশনের ইন্টারনাল কন্ট্রোল একটা অর্গানাইজেশন। এক সেকেন্ড, আমার গত সেশনের পুরনো স্টুডেন্টরা একজনকে দেখা করছি, খুব ভালো লাগতেছে আপনাদেরকে দেখে। হ্যাঁ, ইটস ভেরি গুড যে আপনাদের প্রোঅ্যাক্টিভ, আমি রিয়েলি হ্যাপি যে আপনারা পুরনো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন স্যার? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। তো আপনারা যে আবারও ক্লাসটা দেখছেন, দেখেন লার্নিং এ তো শেষ নেই। গত সেশনে আপনাদের যেটা করেছি আরো বেশি কভারেজ এবার রাখার চেষ্টা করতেছি। এনিওয়ে, যে অ্যানসারটা বলছিলাম, আপনার কোশ্চেনটা ছিল এই স্লাইডটাতে দেখেন, টোটাল রিস্ক হচ্ছে ইনহারেন্ট রিস্ক মানে অর্গানাইজেশনের ইটসেলফ রিস্ক, মানে কিরকম ভাবে অপারেট করতে। আমি একটু মিউট করে দিই সবাইকে, অনেকের একটু আননেসেসারি একটু শব্দ হচ্ছে, আমি জাস্ট ইয়ে করে রাখছি। তো যেটা বলতেছিলাম, অর্গানাইজেশনের নিজস্ব যে রিস্কটা, আই মিন যে complexity, nature and the environment of the organization and integrity of the management and the ম্যানেজমেন্টের মানে আগ্রহ এবং ম্যানেজমেন্টের কনসাসনেসের জিনিসটা হচ্ছে ইনহারেন্ট রিস্ক। কন্ট্রোল রিস্ক হচ্ছে আপনি কতগুলো সেফগার্ড, কতগুলো হুইসেল ব্লোয়ার, কতগুলো ম্যানেজমেন্ট। যেমন ধরেন সিম্পল, আমরা দেখেন, আমরা যখন তালা লাগাই একটা দরজায়, ঠিক আছে, তালা লাগাই কি করি দেখেন, যখন আমরা বাসায় থাকি ভিতরে, তখন ভিতর থেকে একটা লক বা দুইটা লক লাগায় রাখি। যখন আমরা বাইরে যাই তখন দেখবেন যে আমাদের ডোরের সাথে একটা ফিক্স করা লক থাকে, ওইটা আটকান, তারপরে হ্যাজবোল্টটা টেনে আর একটা তালা আটকান, তালা আটকায় তারপরে হচ্ছে আপনার ইভেন সিকিউরিটি গার্ডকে বলে যান যে এটা দেখার জন্য। হ্যাঁ, অথবা যেটা হয় যে আপনার আমাদের যে মানে বড় যে ইয়ে ব্যাংকগুলো দেখবেন, বা ইভেন আমি এই গত পরশুদিন স্কয়ার হসপিটালে ছিলাম, দেখলাম যে ওদের যে টাকা মেনটেন করে ওর ভেতরে ভোল্ট থাকে, ভোল্টের পরে আর একটা দরজা লক করে, ফাইনালি আবার রুমটা লক করে, মানে 3-4 লেয়ারে তাদের ডিটেকশন থাকে এবং টোটালি ওখানে সিসি ক্যামেরা দিয়ে 3-4টা অ্যাঙ্গেলে কাভারেজ করা থাকে। সো এবং অনেক সময় ফায়ার ইয়ে অ্যালার্ম থাকে, আপনারা যদি কেউ হাত দেয় সেই অ্যালার্ম থাকে। সো আবার দেখবেন যে কখনো যদি এরকম হয় যে কয়েকদিন অফিস বন্ধ থাকতেছে, তখন কিন্তু করে তালা মারে, তালা মেরে আবার তালার সবগুলা জায়গায় সিলগালা করে। প্রথমে তালা মারার পর 3-4টা জায়গায় তালা মারে, তালা মারার পর প্রত্যেকটা আবার ওই যে পেপার দিয়ে পেঁচায় দড়ি দিয়ে আটকে সিলগালা করে রাখে।
to make sure that there is no chance for misappropriation of fund or fraudulent activities or theft or any case. এই যে একাধিক সিস্টেম করা, একটা ফেল করলে আরেকটা হবে, এটাকেই বলা হয় কন্ট্রোল রিস্ক। আর এই দুটোর পরেও যদি রিস্ক থেকে থাকে, ধরেন ইনহারেন্ট রিস্ক আছে, কন্ট্রোল করা যায়নি, কন্ট্রোল মেকানিজমও ঠিক নাই, তাহলে এখানে একটা রিস্ক আছে, সেই রিস্কটাকে বলা হয় ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট। সেই ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট আপনি বের করতে পারেন নাই, দিস ইজ ইয়োর রিস্ক। সো ডিটেকশন রিস্ক ইজ বেসিকলি রিস্ক অফ দ্য অডিটর। আর এই দুটো অর্গানাইজেশন, প্রথম তিনটা বললাম, ইনহারেন্ট এবং কন্ট্রোল হচ্ছে অর্গানাইজেশনের রিস্ক, আর ডিটেকশন রিস্ক হচ্ছে অডিটর। সেই অডিটর যাই হোক, যদি আপনাকে বলা হয়, যেমন আমি একটা বড় মাল্টিন্যাশনাল কোম্পানির টোটাল 8 বছরের সেক্রেটারিয়াল অডিট করতেছি, এটা কিন্তু কমপ্লায়েন্স রিপোর্ট দেওয়ার অডিট না, আমি এই ক্লাসে আপনাদের সাথে শেয়ার করব, প্রায় 200টার মতো চেকলিস্ট আমরা তৈরি করে ওটা চেক করতেছি প্রত্যেকটা। সো এই যে এখন এত দেখার পরেও যদি কোনো একটা ম্যাটেরিয়াল এমন হয় যে তারা তো ভলান্টারি লেভেলে আমাদের এঙ্গেজ করছে টু মেক দেয়ার অর্গানাইজেশন, যে তারা যেন কোনো ঢাকা স্টক এক্সচেঞ্জ বা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বা আদার্স রুলস এন্ড রেগুলেশন দিয়ে কোনো রকম পেনাল্টি না হয়, কোনো রকম নন কমপ্লায়েন্স না থাকে, যে কারণে আমাদেরকে হায়ার করছে। এখন আমরা করার পরেও দেখলাম একটা নন কমপ্লায়েন্স চলে আসতেছে, আমরা এটা বের করতে পারলাম না। সো তাহলে কি হবে, তারা কিন্তু নন কমপ্লায়েন্ট থেকে গেল এবং একটা পর্যায়ে তারা ফাইনালি কোনো রেগুলেটর দিয়ে এটা আবিষ্কার হলো যে এই ইরেগুলেটরিজ আছে, তখন সে বলবে যে ভাই তুমি তো অডিট করে গেছিলা, তোমাকে তো আমি স্কোপ দিয়েছিলাম যে তুমি 100% চেক করে আমাকে বলবা যে আমার ডকুমেন্টারি এভিডেন্স এবং আমার কমপ্লায়েন্স উইথ দ্য বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেস এবং ঢাকায় আরজেএসি সহ এনবিআর সহ এই বিষয়গুলো যেটা রিলেটেড সেইগুলো তুমি দেখে আমাকে বের করে দেবা। তুমি তো ফেল টু ডিটেক্ট দ্য মিস স্টেটমেন্ট, তখন যে রিস্কটা, এটাকে বলা হয় ডিটেকশন রিস্ক। এবার আপনি বুঝছেন, আপনি যে কোশ্চেন করছিলেন আমাদের, জি স্যার। ক্লিয়ার না? জি স্যার। ওকে, থ্যাংক ইউ।